প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরা এর আগে এই অধ্যায়ের সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের মূলদ অমূলদ সংখ্যার দুইটি ক্লাস করিয়েছিলাম। সেখানে প্রথম ক্লাসে এই অধ্যায়ের যে প্রাথমিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। পরের ক্লাসে গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার পদ্ধতি শেখানোর চেষ্টা করেছিলাম। তারও ধারাবাহিকতায় আজকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতিটা আমরা শিখব এবং এই অধ্যায়ের অর্থাৎ 1.1-এর পরবর্তীতে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আজকে আমরা শুরু করি কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম পৃষ্ঠায় এটা দেওয়া আছে 1.3 অনুচ্ছেদ দিয়ে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এবং এইখানে যে উদাহরণটি করে দেওয়া আছে সেটি অত্যন্ত সুন্দরভাবে একদম তুমি বুঝতে পারো মতন করে এই উদাহরণটি করে দেওয়া হয়েছে। তোমরা এই উদাহরণটাই যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা নিজেরাই এটা কি ভাগের সাহায্যে বর্গমূলটি নির্ণয় করতে পারবে। তারপরও আমি এই উদাহরণের মতন করেই আমি অনুশীলনী থেকে একটি অঙ্ক ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে দেখাবো এবং চেষ্টা করবে তোমরা বইয়ে যে উদাহরণটি আছে সেটার সাথে আমার এটা মিলিয়ে তোমরাও সেভাবে করার। আমি একদম অনুশীলনী 1.1-এর 2-এর গ নাম্বার অঙ্কটি করার চেষ্টা করব। 2-এর গ এখানে আছে 10404। আমরা প্রথমে উদাহরণ থেকে দেখানোর চেষ্টা করি এখানে কিভাবে করানো হয়েছে। দেখো, উদাহরণে স্পষ্টভাবে সুন্দরভাবে করে দেওয়া আছে। প্রথমে 1 নাম্বার যে পদ্ধতিটা হবে সেটা হলো যে কি আমাকে যে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে সেটা আমাকে কি করতে হবে, লিখতে হবে। আমরা প্রথমেই করলাম কি এখানে আছে যে প্রশ্ন, আমি এখানে লিখলাম সংখ্যাটি যা আছে সেটাই লিখলাম। বুঝতে পেরেছো? ধাপগুলো তোমরা মনে রাখবে। এরপর 2 নাম্বার যে নিয়ম অর্থাৎ ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য আমাদেরকে যে 2 নাম্বার ফর্মুলা বা নিয়মটি আমাকে অনুসরণ করতে হবে সেটি হলো ডান দিক থেকে 2 অঙ্ক করে 2টি করে অঙ্ক নিয়ে জোড়া করি, প্রত্যেক জোড়ার উপর রেখাচিহ্ন দিই। ডান পাশ দেখো, আমার যদি ডান পাশ এটা, কিন্তু আমি বোর্ডের যেদিকে তাকাবো এদিকে দেখলে আমার ডান পাশ এটা। এদিক থেকে কি বলছে, 2টি করে অঙ্ক নিয়ে জোড়া করতে বলছে এবং প্রত্যেকটি জোড়ার উপরে কি করতে বলা হয়েছে, দাগ দিতে বলা হয়েছে। তাহলে এই প্রথম একটা জোড়া আছে, প্রথম একটা জোড়া আছে এবং আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটাতে জোড়ার বাইরে একটি অঙ্ক আছে। গেল। 3 নাম্বার ধাপে বলা হয়েছে ভাগের সময় এমন খাড়া দাগ দেওয়া হয় ডান পাশে তদ্রূপ একটি খাড়া দাগ দিই। আমরা ভাগের সময় কি করি, পাশে একটা দাগ এই পাশে একটা দাগ দিই না? এখন শুধু বর্গমূল নির্ণয় করার সময় আমরা কি করব, ডান পাশে একটা দাগ দিব। এটা হলো 3 নাম্বার নিয়ম। ঠিক আছে, এরপর হলো প্রথম জোড়া। প্রথম জোড়া এখানে উদাহরণে যেটা ছিল সেখানে 2টা জোড়া ছিল, 4টা সংখ্যা ছিল 2টা জোড়া, সেজন্য এখানে বলা হয়েছে প্রথম জোড়া 23 ছিল। আমাদের উদাহরণে যে অঙ্কটি আছে সেটা হচ্ছে প্রথমে 23 তারপর 04। এখানে বলা হয়েছে প্রথম জোড়াটি 23, এর পূর্ববর্তী বর্গ সংখ্যাটি 16, যার বর্গমূল 16 এর বর্গমূল হলো বা 4। খাড়া দাগের ডান পাশে 4 লিখি, এখন 23-এর নিচে ঠিক 16 লিখি। আচ্ছা, এখন আমরা কি করব, উদাহরণে যেটা বলা হয়েছে সেটা ছিল 2 জোড়া জোড়া করলাম আমরা। বাম পাশের প্রথম জোড়া যে সংখ্যাটি তার কাছাকাছি যে বর্গ সংখ্যাটি সেইটি কিভাবে হয়েছে সেটা আমরা লিখেছি। তাহলে দেখো আমার এখানে এই যে প্রথম জোড়া গেল, দ্বিতীয় জোড়া গেল, দ্বিতীয় জোড়ার বাইরে আছে কত, 1। এখন আমাকে দেখতে হবে 1-এর মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা। তাহলে আমি তোমাদেরকে প্রথম ক্লাসে যে করিয়েছিলাম 1-কে 1 দিয়ে গুণ করলে কত হয়, 2-কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 4-কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 50-কে 50 দিয়ে গুণ করলে কত হয়, এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এটা সহজেই পেয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে ওই আগের নিয়মটা থেকে আমরা পাচ্ছি কি 1-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা হলো 1, কারণ 1-কে 1 দিয়ে গুণ করলে কত পাই, 1 পাই। তাহলে দেখো 1-এর পূর্ণবর্গ সংখ্যা 1, 1-কে যদি বর্গমূল করি তাও কি হবে, 1 হবে। তাহলে আমরা যে বর্গমূল সংখ্যাটা আমরা লিখব এখানে 1, 1-এ 1। বুঝতে পেরেছ? কত লিখেছি আমি এখানে লিখেছি বর্গমূলের সংখ্যাটি 1, আর এখানে লিখবো কোনটা, যে বর্গ সংখ্যা সেটা। যেমন আমার যদি এখানে 5 থাকতো তাহলে 5-এর মধ্যে বর্গ সংখ্যা কত, 4। তাহলে আমি কি লিখতাম তখন 2 দিয়ে 4। দেখ এখানে যেটা লিখছি সেটা কি বর্গমূল সংখ্যা।
আর এখানে কোনটা লিখবো? বর্গ সংখ্যা, অর্থাৎ ভাগফলে বসাবো কোনটা? বর্গমূল সংখ্যাটি। বুঝতে পেরেছো? এখন এর পরের যে কাজ সেটা আমরা এখান থেকে দেখি। এখন 23 থেকে 16 বিয়োগ করতে বলা হয়েছে, তাহলে এখন আমরা কি করবো? এখানে আমার তো 23 না, আমার কাছে 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? শূন্য, কোনো সংখ্যা নাই। বুঝতে পেরেছো? এরপর হলো 6 নাম্বার যেই ধাপটা, সেটা হলো বিয়োগফল 7-এর ডানে পরবর্তী জোড়া 0-4 বসায়। আমরা যেটা উদাহরণে করা হয়েছে সেটা 23 ছিল, 23 থেকে 16 বিয়োগ করলে হয় 7, বিয়োগফলটা 7 নেমেছে। এরপর ডান পাশে যে সংখ্যাটি ছিল সেটা কি করা হয়েছে? নেমে গেছে। তাহলে আমরা ওই অঙ্কটাও এখানে করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, দাগ দিলাম, এখানে কত? 4-4-এ 16, এখানে বিয়োগ করলাম 7। এরপর এসে আমাদের নিয়মটা এখানে চলে আসলো এতটুকু। আমার যেহেতু 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, তাহলে আমি 0 বসাবো না। এখানে যেহেতু 23 থেকে 16 বিয়োগ করলে 7 হয়, এরপরে কি বলা হয়েছে? ডান পাশে পুরো জোড়া সংখ্যাটি নিয়ে নিলাম। আচ্ছা, এটাও ভাগের মতন। ভাগের সময় বিয়োগ করার পর একটি অঙ্ক নামবে, আর বর্গমূলের সময় কি নামবে? 1 জোড়া অঙ্ক নামবে। বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা 1 জোড়া অঙ্ক নামালাম। ঠিক আছে, আমরা নিয়ম অনুযায়ী করবো, নিয়মের বাইরে যাব না, তাহলে আমাদের ভুল হবে। খাড়া বাম দিকে আমরা বিয়োগ করার পর এখানে কত পাইছি? 704। 704-এর বাম দিকে খাড়া দাগ ভাগ চিহ্নের মতো দিয়ে, এখন আমাদের এখানে বলা হয়েছে কি? ভাগ চিহ্নের মতো একটা দাগ দিতে। তাহলে আমরাও কি করবো? এখানে একটা দাগ দিব, এখানেও দাগ দিব। স্টেপগুলো মনে রাখবা, তাহলে তোমরাও নিজেরা পারবে। এরপর 7 নাম্বার যে ধাপ, সেটা হয়েছে ভাগফলের ঘরের সংখ্যা 4-এর দ্বিগুণ। অর্থাৎ ভাগফল এখানে আমার কত ছিল? 4 ছিল। এই ভাগফলে যাই থাকবে, দশমিক থাক আর না থাক, আমরা এটা চিন্তা করব না। দশমিক ছাড়া চিন্তা করে যে অঙ্কটি সংখ্যাটি থাকবে সেটাকে 2 দিয়ে গুণ করে আমরা এই ভাগফলের বাম পাশে বসাবো। এমন ভাবে বসাতে হবে যাতে এই অঙ্কটি যেখানে বসাবো বা সংখ্যাটি বসাবো তার ডান পাশে একটি অঙ্ক লেখার জায়গা থাকতে হবে। বোঝা গেছে? এখন বলা হলো নিচের খাড়া দাগের বাম পাশে বসায় 8 এবং খাড়া দাগের মধ্যে একটি অঙ্ক বসানোর মতন স্থান রাখে। অর্থাৎ এই যে খাড়া দাগ এবং এখানে কত? 8, এর মধ্যে একটি অঙ্ক লেখার জায়গা রাখতে হবে। তাহলে আমার এখানে কত ছিল? 1 ছিল। 1-এর বাম পাশে 1-কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2। এই 2 এবং এই দাগের মাঝখানে কি রাখবো? একটি অঙ্ক বসানোর মতো জায়গা আমি রেখেছি। এরপরের 8 নাম্বার যে ধাপ, সেটা হলো যে এখন একটি অঙ্কের সংখ্যা, এখন একটি এক অঙ্কের সংখ্যা খুঁজে বের করি, যাকে 8-এর ডান পাশে বসিয়ে প্রাপ্ত সংখ্যাটাকে ওই সংখ্যাটি দ্বারা গুণ করে 704-এর সমান বা অনুদ্ধ 704 পাওয়া যায়। ঠিক আছে, এখানে আমাকে বলা হয়েছে, অর্থাৎ আমি এখানে এবার একটা অঙ্ক বসাবো। এখানে যদি আমি 1 বসাই তাহলে কত হচ্ছে? 81। এখানে আমি যেটা বসাবো সেটা কিন্তু ভাগফলে বসাইতে হবে, সেজন্য আমরা চট করে বসিয়ে দেবো, আগে হিসাব করবো একটু। ঠিক আছে, শর্তটা হলো এখানে যে অঙ্কটি বসাবো, বসানোর পর এখন কত হয়েছে? 81। এই 81 কোণে 1 দিয়ে গুণ করে এখানে বসাবো। তাহলে আমি কি এখানে 704-এর মধ্যে 81-কে একবার যায়, কয়বার যায় সেটা বসাইতে হবে। তাহলে আমরা আরেকবার একটা পাশে আরেকটা লাভ করে দেখি। এখানে আমি যেহেতু আছে 7 বার পর্যন্ত বসিয়ে দিই। ঠিক আছে, 7 বার বসালাম। 7 বার বসালে কত হয় দেখি? 7 7 49-এর 9, হাতে হলো 4, 7 8 56 4 7। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি 609। তাহলে আরেকবার কি হইতে পারে? যেতে পারে। তাহলে আমি 7 না বসিয়ে 8 বসিয়ে দেখি, 8 বসালে কত হয় দেখি? 8 8 64 4, হাতে হলো কত? 8 8 64 4, হাতে হলো 6। 8 8 64 আর 4 70। দেখো আমার এটা মিলে গেছে না? এখানে 704, এখানে 704। তাহলে আমি এখানে 1 না বসিয়ে কত বসাবো? সর্বোচ্চ যে সংখ্যাটি এখানে বলা হয়েছে হয় 704-এর সাথে 704-এর সাথে মিলে যাবে, অথবা কি 704-এর চেয়ে কাছাকাছি যে ছোট সেটা বসাবো, বড় হইলে বসাবো। তাহলে আমরা এখানে বসাবো কত? 8। এখানে শুধু 8 বসালে হবে না, এইটা মনে করে কোথায় বসাতে হবে? ভাগফলও বসাতে হবে। তাহলে এখানে মিলে গেল কত? তাহলে আমার এটা হবে কি? বর্গমূল। এখন আমরা কি করব? দেখো, আমি 1-এর পাশে যদি 1ও বসাই তাহলে কত হবে? 21 হয়ে যাবে। আর আমার এখানে আছে কত? 0 4 মানে 4। তাহলে 4-এর মধ্যে কি 21 কি যাবে? যাবে না। তাহলে আমি কত বসাবো? সেই ক্ষেত্রে যদি না যায়, বিয়োগ করার পর উপর থেকে সংখ্যা নামানোর পর যদি ভাগ না যায়, সেই ক্ষেত্রে আমরা 0 বাদ দিয়ে দেব। এখানে একটা 0 দিব, এখানে একটা 0 দিব। তাহলে দেখো এখানে আমাদের শর্তটা কি ছিল?
এই অঙ্কটার পাশে এই সংখ্যাটির পাশে বা অঙ্কটির পাশে যে অঙ্কটি বসাবো সেটা দিয়ে এটাকে গুণ করতে হবে এবং গুণফলটা এটার সমান বা এটার অনূর্ধ্ব হইতে হবে। যেহেতু আমি শূন্য বসিয়েছি তাহলে 20 কে শূন্য দ্বারা গুণ করলে কত হবে? শূন্যই হবে। তাহলে এখানে কত বসাবো? শূন্য। এখন বিয়োগ করলাম 4। এখন আবার আগের নিয়ম, বিয়োগফল বসালাম, এরপর ডান পাশের এক জোড়া সংখ্যা নামাবো। আমি 0.4 প্রথমে বসিয়ে ফেলেছি, এখন আবার 0.4 এখানে বসাবো। এরপরে নিয়মটা কি ছিল? বাম পাশে খাড়া দাগ দিলাম, এই পাশেও বাম পাশে খাড়া দাগ দিলাম। এরপরের নিয়মটা কি ছিল? ভাগফলে যেটা আছে সেটাকে 2 দিয়ে গুণ করে এখানে এমন ভাবে বসাবো যাতে এই সংখ্যা এবং দাগের মাঝখানে একটি অঙ্ক থাকে বসানোর মতো। তাহলে 10 কে যদি 2 দিয়ে গুণ করে তাহলে হবে কত? 20। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো? আগের নিয়মটা করতেছি, ঠিক আছে? এরপরের কাজটা হলো যে কি, এখানে আমরা একটা সংখ্যা অঙ্ক বসাবো, যে অঙ্কটা বসাবো সেটা এখানে বসাবো, এখানে বসাবো। শর্ত হলো কি, যে অঙ্কটা বসাবো সেটা দিয়ে এটাকে গুণ করলে হয় এটার সাথে মিলে যাবে অথবা কি এটা ছোট হবে। এখন আমি যদি 1 বসাই তাহলে হবে 201। তো 201 কে 1 দিয়ে গুণ করলে 201। এখন দেখি 2 বসিয়ে দেখি, যদি 2 বসাই তাহলে হবে 202। 202 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 দিয়ে 4, 0 2 দিয়ে 4, মিলে গেল না? তাহলে আমরা এখানে বসাবো 2। মনে করে কোথায় বসাবো? ভাগফলও বসাবো 2। তাহলে 2 দিয়ে 202 কে গুণ করলে হবে 404। আমাদের মিলে গেল। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন লিখব কি? ভাগ। সুতরাং ভাগের সাহায্যে কত? 10,404 এর বর্গমূল হলো কত? এটা বর্গমূলের চিহ্ন দিব, সমান সমান দিয়ে কত পেয়েছি সরাসরি বসিয়ে দিব, কত? 102। বুঝতে পেরেছো? সরাসরি কত বসিয়ে দিলাম? 102। আমরা এভাবে করে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূলগুলো নির্ণয় করব। আমি আশা করব তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা বাকিগুলো করতে পারবে, আর যদি বুঝতে না পারো আবার তোমরা উদাহরণের অঙ্কটা দেখবে এবং আমার এই অঙ্কটি আবার দেখে নিজেরা করার চেষ্টা করবে। আমরা এখন এই অনুশীলনের 1.1 যে পরবর্তী সমস্যা আছে সেখানে চলে যাব। তোমাদের বইয়ে 3 নাম্বার যে সমস্যাটি আছে এখন সেটা নিয়ে আলোচনা করব, সেটি কিভাবে করবে সেগুলো দেখানোর চেষ্টা করব। 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল কি হবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে সংখ্যাটি দেওয়া আছে সেটাকে কি করতে হবে? মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে আমাদের এখানে একটা সংখ্যা দেওয়া আছে 147, সেটা আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। এটার জন্য পাশে একটা রাফ করবে রবি করে। প্রথমে লিখব আমাদের যতক্ষণ এটা জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা থাকবে ততক্ষণ আমরা 2 দিয়ে ভাগ দিব। যে 2 শেষে 7 একটি বিজোড় সংখ্যা, এটা অবশ্যই কি যাবে না? 2 দিয়ে ভাগ যাবে না, অর্থাৎ কোনো জোড় সংখ্যা দিয়ে যাবে না। আর তোমরা জানো আগের ক্লাসে আমি বলেছিলাম, প্রথম ক্লাসে বলেছিলাম পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো কত? 2 এবং সর্বনিম্ন। এরপর বাকি যে সংখ্যাগুলো আছে মৌলিক সংখ্যা সবগুলোই বিজোড় এবং সবগুলোই কি 2 অপেক্ষা বড়। তাহলে এখন 2 এর পরের মৌলিক সংখ্যা কত সেটা আমাকে জানতে হবে, সেটা হলো কত? 3। তোমরা নিশ্চয়ই ষষ্ঠ শ্রেণীতে পড়েছো কোনো একটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা আমরা মুখে মুখে সহজে করতে পারি। তোমরা যদি ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়টি ভালোভাবে করে থাকো তাহলে এটি পারবে। আমাদেরকে এখন মনে পড়ছে কিভাবে একটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটি কিভাবে বের করতে হয়? হ্যাঁ, তোমাদের হয়তো মনে পড়েছে। সেটা কিভাবে করতে হয়? সেটি হলো যে সংখ্যাটি দেওয়া আছে সংখ্যাগুলোর মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলোর যোগফল বের করতে হবে। তাহলে আমরা এটা যোগফল বের করি। 7 এর সাথে 1 যোগ করলে হলো 8, 8 এর সাথে 4 যোগ করলে কত? 12। এখন সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি হবে? সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু 12 3 দ্বারা বিভাজ্য তাহলে 147 কি হবে? 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 3 দিয়ে এটাকে ভাগ করব। শুধু এই প্রক্রিয়ায় ভাগফলটা বসানো। 14 এর মধ্যে 3 কয়বার যাবে? 4 বার। 3 4 এ 12। 14 থেকে 12 চলে গেলে কত? 2। উপর থেকে যদি 7 নামে কত হবে? 27। তাহলে 27 এর মধ্যে 3 কয়বার যায়? 3 9 27। এখন এটাও কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে 3 এর পরে আবার এটা 3 দিয়ে ভাগ দিয়ে কিনা আমরা দেখি 4 আর 9 যোগ করলে হয় কত? 13। 13 কি 3 দ্বারা বিভাজ্য? না। যেহেতু 13 3 দ্বারা বিভাজ্য না, তাহলে আমাকে 49 কে 3 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই। এরপরের যে মৌলিক সংখ্যা সেটা হলো কত?
5। যেহেতু এটার শেষে 9 আছে তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে না। কেন? আমরা ষষ্ঠ শ্রেণীতে নিশ্চয়ই পড়েছি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 এবং 5 হয় তাহলে কেবলমাত্র সেই সংখ্যাটি কি হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। এখন তাহলে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, 5 দিয়ে হচ্ছে না, এরপরে কত আছে? 7। তাহলে এখন আমাকে 7-এর নামটা জানতে হবে। আমরা জানি কত? 7 7 49। তাহলে আমি পেয়ে গেছি এইটা কত দিয়ে ভাগ দেয়, এটা যাচ্ছে কত দিয়ে? 7 দিয়ে। 7 7 49। তাহলে এখন আমরা কি লিখব? আমরা সুতরাং দিয়ে লিখব 147। এটাকে যদি আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে আমরা লিখব 3 গুণ 7 গুণ 7। একটা জিনিস দেখো, এখানে আমরা যে গুণনীয়কগুলো বের করেছি এখানে একই রকম যেগুলো থাকবে সেগুলোকে আমরা জোড়াই জোড়াই নেব। তাহলে এটাকে আমি একটু ব্র্যাকেট দিয়ে জোড়াই করব, ঠিক আছে? এরপর আমরা লিখব 147 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে কোনটা জোড়ার মধ্যে নেই? এটা নাই 3। 147 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে 3 লিখব জোড়াবিহীন, ঠিক আছে? এখন দেখো এখানে যদি আরেকটা 3 থাকতো তাহলে সংখ্যাটি কি হতো? বর্গমূল হতো। কেন? আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে যখন বর্গমূল নির্ণয় করেছি তখন কি দেখেছি? এটাকে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করেছি এবং জোড়ায় জোড়ায় নিয়েছি, বর্গমূলের চিহ্ন দিয়েছি। যখন বর্গমূলের চিহ্নটা উঠে যায় তখন কি প্রত্যেক জোড়া থেকে একটি অঙ্ক আসে, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখতে পারি 147 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে 3 জোড়াবিহীন। এখন আমি যদি শুধু লিখি 3 দ্বারা ভাগ গুণ করলে সংখ্যাটি কি হবে? বর্গমূল পূর্ণবর্গ হবে, তাও হবে। অথবা আরো যদি বেশি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি 147 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে 3 জোড়াবিহীন যদি আরো একটি 3 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি কি হতো? সংখ্যাটি পূর্ণবর্গ হতো, পূর্ণবর্গ হতো। দেখো আমরা লিখতে পারি কি? সুতরাং 147 কে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ হবে। তাহলে উত্তর হবে কত? 3। বুঝতে পেরেছ? এখন একই রকম আমরা আরেকটি অঙ্ক করব। তোমাদের অনুশীলনীর 1.1 3 নম্বরের গ নাম্বার অঙ্কটি আমি এখন করে দেখাচ্ছি। দেখো আমি অলরেডি দিয়ে রেখেছি। আমাদের মূল সংখ্যাটি ছিল কত? 1470। এখন এটাকে আমরা কি করব? প্রথমে আমাদের প্রথম কাজ কি? মৌলিক উৎপাদক বিশ্লেষণ করা। যেহেতু এটি জোড় সংখ্যা শেষ শূন্য আছে, প্রথম আমরা 2 দিয়ে ভাগ করেছে। 2 দিয়ে 14 কে ভাগ করলে 7, 7 কে 2 দিয়ে ভাগ করলে 3, 7 থেকে 6 চলে গেলে 3 দুগুণে 6 ছিল, 6 চলে গেলে হবে 1, আর এদিকে নামবে 0, 5, 10। তাহলে 10 এর মধ্যে 2 কে বাদ দিয়ে 5 বার, 5 দিয়ে 10। এরপর এটা 2 দিয়ে ভাগ যায় না, এরপর আমরা দেখো 3 দিয়ে ভাগ যায় কিনা। দেখো মনে মনে যোগ করে দেখি, সাথে সাথে 3 যোগ করলে হলো 10, 10 এর সাথে 5 যোগ করলে কত? 15। যেহেতু 15 কে 3 দ্বারা ভাগ করা যায় সেহেতু কি হবে? এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 3 দিয়ে ভাগ করলাম, 7 এর মধ্যে 2 বাদ যায়, 3 2 6, 7 থেকে 6 চলে গেলে 1, উপরে আছে 3, 3 নাম্বার হলো কত? 13। 13 এর মধ্যে 3 কয় বাদ যাবে? 4, 3 4 12, 12 13 থেকে 12 চলে গেলে কত? 1, উপরে কত আছে? 5, সেটা নামলে হবে 15। তাহলে 15 এর মধ্যে 3 কয় বাদ যায়? 5 বার, 3 5 এ 15। এখন আবার যেহেতু বিজোড় সংখ্যা 3 দিয়ে যায় কিনা দেখি। 2 এর সাথে 6 4 যোগ করলে 6, 6 এর সাথে 5 যোগ করলে কত? 11। 11 সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? না, বিভাজ্য না। সেজন্য এটা কি হবে না? 3 দ্বারা বিভাজ্য হবে। এরপর যেহেতু এটার শেষে 5 আছে, অবশ্যই কত দিয়ে বিভাজ্য হবে? 5 দিয়ে বিভাজ্য হবে। 5 দিয়ে করলাম 24 এর মধ্যে 4 5 এ 20, 4 নামলো 5 নামলো 45, 5 9 45। এখন এটাকে আর 5 দিয়ে যায় না। 5 এর পরে কত আছে? 7, 7 দিয়ে ভাগ যায় কিনা দেখলাম, দেখতেছি কত? 7 7 এ 49। তাহলে এটি 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখন এটার পরিবর্তে কি লিখব? 1700, তো 1440 এর পরিবর্তে লিখব 2 গুণ 3 গুণ 5 গুণ 7।
7 গুণ 7। এখন দেখো এখানে একমাত্র জোড়ায় আছে কোনটা 7 গুণ 7, আর বাকির মধ্যে কি নাই 2 গুণ 3 গুণ 5, এটা কি নাই জোড়ায় নাই। তাহলে এখন আমরা লিখব 1470 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে 3 গুণ 3 লিখব না 2 থেকে 2 গুণ 3 গুণ 5 বা এটা গুণ করে একসাথে বসাবো 3 2 6 5 6 30 30 কি জোড়া বিহীন। 30 জোড়া থাকলে এটি পূর্ণবর্গ সংখ্যা হতে আমরা লিখতেও পারি না, এটা সরাসরি লিখতে পারি। সুতরাং 1470 কে 30 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর হবে কত 30। বুঝতে পেরেছ? এভাবে করে আমরা করব এবং ভাগের যে অঙ্কটি আছে 4 নাম্বার সেটাও একই রকম। আমি ভাগ থেকে একটা অঙ্ক করে দিব, বাকিগুলো তোমরা নিজেরা করবে। আমি বাড়ির কাজ দিয়ে দিব, তোমরা বাড়ির কাজ করে এগুলো আমাকে দেখাবে, ঠিক আছে? আমরা এখন তোমাদের অনুশীলনীর 1.1 এর 4 এর খ নাম্বার অঙ্কটি করব। এখানে বলা আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এটা হবে ভাগফল, আর একটা গুণফল ছিল, এটা সেম জিনিস। গুণফলের জায়গায় শুধু ভাগফল কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এইটা আমরা প্রথমটার মতো কি করব গুণনীত বের করব। তাহলে আমরা গুণনীতগুলো বের করি। এটা জোড় সংখ্যা সেখানে 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে 4 0 2 দিয়ে 4 8 দিয়ে 16। আবার জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, 2 কে 2 0 2 কে 2 4 দিয়া। আবার জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে 10। দেখো এই জায়গাটাতে অনেকে ভুল করে 5 দিয়ে 10। তাহলে আমরা কি অনুসারে ভাগফল দেখি না ব্যাগ নামবে। তাহলে একের মধ্যে কি 2 ভাগ যায়, নাম দিয়ে কি করে সবাই 4 নামিয়ে 14 করে, 7 গুণ 14 57 ভাগ না, 57 হবে না। যেহেতু আমি একবার ভাগ করছি, বিয়োগ করার পর শূন্য উপর থেকে 1 নামছে, নামানোর পর ভাগ না গেলে কি করতে হবে, অবশ্যই ভাগ দেবে, কতবার শূন্য হবে, তাহলে শূন্য দিব। এরপর একের পাশে 4 নামলে কত হবে 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে হবে 7। এখন আমরা দেখব এটাকে 3 দিয়ে ভাগ যায় কিনা। যেহেতু 7 5 12, 12 কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে 570 কি যাবে 3 দ্বারা ভাগ যাবে। 3 দিয়ে করতে হবে, 3 কে 3, 5 থেকে 3 চলে গেলে 2, আর ওদিকে শূন্য নামলে কত হবে 20। 20 এর মধ্যে 3 কয়বার যায় 6 বার, 3 6 18। আবার 2 নামলো, 7 নামলো, কত হলো 27। 27 এর মধ্যে 3 কয়বার যায় 3 9 27। এখন দেখো এটা আবার 3 দিয়ে যায় কিনা। 5 এর 6 রেখে 7, 7 আর 9 হলো 16, যায় না। তাহলে 3 এর পরে 5 দিয়ে যাচ্ছে না, এরপরে 7 দিয়ে যাচ্ছে কিনা দেখি। 7 দিয়ে 14, এখান থেকে 2 নামলো 29, যাবে না। 7 এর পরে কত আছে 11, 11 কে 11, 16 থেকে 11 চলে গেলে 5 উঠে যাবে। 11 এর পরে কত 13। এখন আমরা দেখো ওই যে বলছিলাম প্রত্যেকটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করে যদি সংখ্যাটা আমার মনে থাকে, তাহলে আমরা সহজেই কি হয়ে যাবে পেয়ে যাবো। এটা হলো 13 দিয়ে যাবে। 13 13 কত 139, 13 একটি মৌলিক সংখ্যা। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এখন 4056 সমান দিলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ 13। দেখো 13 গুণ 13 এটা একটা জোড়ার মধ্যে আছে, 2 গুণ 2 এটাও কি জোড়ার মধ্যে আছে। তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং 4056 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে 2 গুণ 3 বা 6 কি বিহীন জোড়া বিহীন। তাহলে যেটা জোড়া বিহীন আছে সেটা দ্বারা ভাগ করে দিলে কি হয়ে যাবে সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 4056 কে 6 দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে পূর্ণবর্গ সংখ্যা
হবে। বুঝতে পেরেছ? এইভাবে করে তোমরা কি করবা, এই ভাগের কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণবর্গ হবে এটা করবে। অর্থাৎ আমাদের এখানে এই অনুশীলনে 3 এবং 4 নাম্বারটা একই ধরনের। বুঝতে পেরেছ? আমি আশা করি আমি যতটুকু করেছি সেটা তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তাহলে বারবার ভিডিওটি দেখবে, দেখে এগুলো করার চেষ্টা করবে। আজকে তোমাদের জন্য দুটা কি থাকবে, বাড়ির কাজ থাকবে, সেটা তোমরা করবে। আমি বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি। সেটা হলো 2 থেকে আমরা করেছিলাম 2 এর করবে ক, ক, গ। 3 এর আমরা 2টা করেছিলাম, বাকিটা তোমরা করবে। একটা হলো খ এবং গ। আর 4 থেকে আমি একটা করে দিচ্ছি, আর 2টা তোমরা বাড়ির কাজ করবে, ক এবং খ। এগুলো কি থাকবে, বাড়ির কাজ। ঠিক আছে? তো আজকে ক্লাসটি এখানে শেষ করব। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। আগামী ক্লাস পর্যন্ত এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।